নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে আমরা এমন সব প্রার্থীদের সঙ্গে কথা বলছি যারা তাদের ভাবনা, পরিকল্পনা এবং তাদের নেতৃত্বের স্বপ্ন নিয়ে এগিয়ে আসছেন। আজকের অতিথি নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 36-এর স্টেট অ্যাসেম্বলি প্রাইমারি নির্বাচনের পদপ্রার্থী মেরি জুবাইদা। নিউ ইয়র্কের বৈচিত্র্যময় অভিবাসী কমিউনিটির একজন পরিচিত মুখ মেরি জুবাইদা। একজন অভিবাসী কমিউনিটি প্রতিনিধি এবং জনসেবায় নিবেদিত একজন হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। একজন অভিবাসী হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছেন নতুন দেশে নিজেদের প্রতিষ্ঠিত করার সংগ্রাম, ভাষাগত প্রতিবন্ধকতা এবং সুযোগ সুবিধা পাওয়ার চ্যালেঞ্জ। সেই অভিজ্ঞতাই তাকে কমিউনিটির মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করেছে। মেরি জুবাইদা বিশ্বাস করেন সঠিক নেতৃত্ব মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করে এবং পরিবর্তনের পথ তৈরি করে। আর সেই বিশ্বাস থেকেই তিনি এবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ডিস্ট্রিক্ট 36-এর প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন। আপনি কেন মনে করলেন যে আপনার রাজনীতিতে আসা উচিত এবং আপনার কণ্ঠটা এক্সপ্রেস করা উচিত? কেন? সত্যি কথা, আমি আসলে রাজনীতির মানুষ না, আমি অ্যাক্টিভিস্ট। তো এই সামাজিক কাজকর্ম নিয়েই আমার অভিজ্ঞতা। এবং আপনি যদি দেখেন, তো যে কারণে নির্বাচনে আসা, কথাটা যে নির্বাচনে মনে হয় রাজনীতিতে, নির্বাচনে আসার কারণটা হলো যে সেই 2001 থেকে আমি লং আইল্যান্ড সিটিতে থাকি। আর ওই বছর, যে বছর আমি এসেছি, একই বছর প্রথম জোনিং শুরু হয়। অর্থাৎ এই বড় বড় বিল্ডিংগুলি তৈরি করার পারমিশন দেওয়া হয়, কারণ তারা হাউজিংয়ের নাম দিয়ে আমাদের ডিস্ট্রিক্টে এসেছিল। তো আসার পর থেকেই আমরা এই প্যাটার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, যতবারই তারা নতুন একটা ওয়েভ অফ নতুন বিল্ডিং তৈরি করে, তত বেশি মানুষ ডিসপ্লেসড হয় ইনস্টেড অফ ক্রিয়েটিং মোর হাউজিং। তো এই বিষয়টা আমরা ডিপলি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আমরা যারা এখানে লোকাল বাসিন্দা লং টার্ম ধরে থাকি, প্রত্যেকের জীবনকে এটা এফেক্টেড। স্পেশালি আপনি লং আইল্যান্ড সিটির কথা বলছেন। লং আইল্যান্ড সিটি এবং এস্টোরে দুটাই। হ্যাঁ, এই জায়গাটুকু শুধু এটা হচ্ছে কি অনেক হাইলি জেন্ট্রিফাইড এরিয়া এখন। তো ওই জায়গাটায় আমাদের নতুন বিল্ডিং যতবারই আসে ততবারই ডিসপ্লেসমেন্টের শিকার হয় মানুষ। জীবনযাত্রার খরচ এত বেশি বেড়ে যায়, মানুষ না থাকতে পারে, নিজে থেকেও চলে যায়। 36 অ্যাভিনিউ, ব্রডওয়ে, 30th অ্যাভিনিউ, এখানে অনেক বাংলাদেশিরা থাকতেন। তো তারা এখন আর এখানে থাকতে পারে না। অসংখ্য মানুষ চলে গেছে বাফেলোতে, মিশিগান, পেনসিলভেনিয়া, কারণ ওনারা টিকতে পারেনি। সব কিছু মিলায় সবার জীবনকে সহজ করা এবং লং আইল্যান্ড সিটি এস্টোরিয়াকে অ্যাফোর্ডেবিলিটি ধরে রাখা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, তারপরে মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে, বাসস্থান সহ সব কিছু ধরে রাখার জন্য, এই এলাকাকে বসবাসযোগ্য রাখার জন্য আমার এই নির্বাচন। আচ্ছা, তখন থেকে আসলে বেসিক্যালি আপনি অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ হয়ে যান আর কি, এই অধিকারগুলো আদায়ের জন্য। অ্যাক্টিভিজমের থেকে সরাসরি ইনভলভ হয়েছে আমি 2005-এর দিকে। আই থিঙ্ক 2005-এ আমার প্রথম বাচ্চা যখন একটু স্ট্রলারে, তখন থেকে আমি অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ। আপনি নিউ ইয়র্কে কবে এলেন? 2001-এ। আচ্ছা, একজন একেবারে অভিবাসী হিসেবে নিউ ইয়র্কের শুরুটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল? আমি আসলে অনেকে তো অনেক চ্যালেঞ্জ থাকে, আমি খুব ভাগ্যবান মানুষ। আমি ওইভাবে অনুভব করিনি। আমি যে কমিউনিটিতে এসেছিলাম এটা মোস্টলি আমাদের গোটা 10 ফ্যামিলি ছিল বাঙালি ওখানে, আর বাকিরা ছিল কালো এবং হিস্পানিক। তারা আমাকে খুব সহজে আপন করে নিয়েছে। আমার সেই ইংরেজি ভাষা বলেন আর যেটাই বলেন, আমি কালো বোরখা পরে এসেছিলাম এখানে। সেই বোরখাওয়ালা একজন মেয়েকে রাইট আফটার 9/11 তারা খুব আপন করে নিয়েছে। কোনোদিন কোনো ডিসক্রিমিনেশন বা কোনো রকম হওয়ার সুযোগই দেয়নি। কখনো কখনো যদি অন্য কোথাও অন্য কোনো বড়তেও গিয়েছি, সেখানেও তারা দেখেছে রাস্তা হারিয়ে ফেলেছি, তারা নিজের হাতে ধরে, তখন তো টোকেন ছিল, মেট্রো কার্ড ছিল না, সেই টোকেন নিজের টাকা দিয়ে, গোল গোল কয়েন, নিজের টাকা দিয়ে টোকেন কিনে আমাকে সঠিক ট্রেনে তুলে দিয়েছে, যেন আমি কোনোভাবে রাস্তা না হারিয়ে ফেলি। এটা একবার দেবো না, বহুবার ঘটেছে। তো ব্যক্তিগতভাবে আমি আসলে ডিসক্রিমিনেশন বা এই চ্যালেঞ্জটা ঠিক ওইভাবে মোকাবেলা করিনি। আর এই জায়গাটা থেকেই আমার ভিতরে এক ধরনের
আমি তো 11 ভাই বোনের 9 নম্বর আমি। ও হ্যাঁ, আচ্ছা, আপন আচ্ছা। আমার আপন ভাই বোন 11 11 জন। জন, হ্যাঁ, ও, আমরা 11 বাহ। জন, তার মধ্যে 9 নম্বর। সো এই ভাই বোনদের মধ্যে আমি একমাত্র আমেরিকাতে। কিন্তু এই দেশে আমার এই যে একা একা, এই একাকিত্বটাও আমার চারপাশে যারা আমাকে আপন করে নিয়েছে তারা বুঝতে দেয়নি। So, ওই জায়গা থেকে, ওই কৃতজ্ঞতা থেকে, আর এই মানুষদের প্রতিনিয়ত বাস্তুহারা হতে দেখে এই জায়গা থেকে আমি কষ্ট পাই, আর ওখান থেকে আমার রাজনীতি। আজকের এই অনুষ্ঠানটাতে আসলে একজন মেরি জুবাইদাকে একটুখানি বের করে আনার চেষ্টা করব। আপনার জন্ম এবং বেড়ে ওঠাটা কোন শহরে, কোন জায়গায়, একটু যদি প্রেক্ষাপটটা বলতেন। আমার জন্ম বেড়ে হওয়া দুটাই হয়েছে বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা সাগরপাড়ে কলাপাড়া থানার একদম গ্রামে। সেখানেই বড় হয়েছে, আলো বাতাস, গ্রামের মাটিতে, গাছপালায়, গাছের শাখায় বসে ফল পেড়ে খাওয়া, এসব হচ্ছে আমার নিত্য নৈমিত্য দিন ছিল। আবার একই সাথে যতটা আমার গ্রামে প্রথম ইলেকট্রিসিটি আসে 2021 সনে। অনেক বছর পরে আমি ফিরে আসা। সেই ছোটোবেলায় খালি পায়ে স্কুলে যাওয়া বা কোনো ব্যাগ ছাড়া, আমার শিশুবেলা ধরেন চ্যালেঞ্জ থাকে না, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার বইগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে স্কুলে নেওয়া এবং ঘরে পৌঁছানো। আর খালি পায়ে যেহেতু স্কুলে যেতাম, যে আমাদের মানুষ এবং গরু ছাগল একই রাস্তা দিয়ে হাঁটতো বর্ষাকালে, ফলে রাস্তায় খুব বেশি গর্ত হয়ে ওখানে জোক হতো খুব বেশি। ওই জোক এড়িয়ে ওই রাস্তাটা পার হয়, এটা ছিল, এই দুইটা জিনিস ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিশুবেলায়। আর তার পড়াশোনা আমার লেখাপড়া ওই গ্রামে, বইয়ে হয়েছে এই গ্রামে। ওখান থেকে আমি এসএসসি পাশ করে ঢাকা লালমাটিয়া মহিলা কলেজে এইচএসসি লেখাপড়া শেষ করেছি, আর ঢাকা সিটি কলেজে আমি ব্যাচেলারে ভর্তি হয়েছিলাম, তখন আমার বিয়ে হয়ে গেছে। এরপরে আমেরিকাতে লাগোরিয়া কমিউনিটি কলেজে আমি শুরু করি, সেখান থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ আমি ব্যাচেলার্স এবং মাস্টার্স শেষ করি। আপনার একদম একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা আপনার ব্যক্তিত্ব গঠনে মানে কতটা সহযোগিতা করছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় কি, শিশুদেরকে যদি স্বাধীনতা দিয়ে বড় করেন, সেটার একটা অংশ তাদের সাথে থেকে যায়। এটা বিষয় না যে সে পৃথিবীর কোথায় আছে। আমি ছোটবেলা প্রচণ্ড রকম স্বাধীনতায় বড় হয়েছি। আমাদের অন্য ভাই বোনরা তাই হয়েছে। আমার আব্বা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার মা ছিলেন, বলতে পারেন আমাদের মাই আমাদেরকে দেখাশোনা করেছে। আমরা কৃষিজীবী পরিবার ছিলাম। তো এই কৃষিজীবী পরিবারে একটা মেয়ে এতটাই স্বাধীনতা পেয়ে বড় হয়েছিলাম যে সেই গ্রামের মতো জায়গা আমি শিশুবেলায় বাইসাইকেল চালিয়েছি, মোটরসাইকেল চালিয়েছি, নৌকা রেগুলার নৌকা বাওয়াটা ছিল আমাদের কাজ, পুকুরে খালে সব জায়গায় সাঁতরে গোসল করেছি। যে এই যে প্রচণ্ড রকম স্বাধীন একটা মানুষ আমি বড় হয়েছি। আর আমার পরিবার থেকে খুব বেশি বাধা কখনো আসেনি। মানে আমরা বলতে পারেন লাইক ভেরি ইগালিটেরিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে বড় হয়েছে। ওই জায়গাটা আমি ঢাকায় এসেও পেয়েছি, এই আমেরিকাতে এসেও পেয়েছি। ঢাকায় যদিও গ্রাম থেকে একটা মেয়ে এসেছি আমি, কিন্তু ঢাকায় সবসময় আমি শিক্ষক, বন্ধু বান্ধব সবার প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আবার আমেরিকাতে আসার পরেও একই এনভায়রনমেন্টে পেয়েছি। বাংলাদেশি হাজব্যান্ড পরিবারই ধরেন যে বাংলাদেশি পরিবাররা ওয়াইফদেরকে কতটুকু আর অনেক সময় একটু অস্বস্তিতে ভোগে, কিন্তু এই পরিবার থেকে আমি কখনো সেই অস্বস্তি দেখিনি, বরং সামনে এগিয়ে দেওয়ার জন্য সবসময় এগিয়ে দেওয়ার জন্যই উৎসাহ পেয়েছি আমি সবসময়। চমৎকার। আপনি যখন পরিবারের কথাই বললেন, তাহলে এই প্রশ্নটা একটু করতে চাই। একজন মা, একজন পেশাজীবী এবং একজন রাজনৈতিক প্রার্থী, মানে অ্যাক্টিভিস্ট যাই বলেন, এই তিনটি পরিচয় আপনি কীভাবে সামলান একসাথে? এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং। যেমন ধরেন একজন ছেলের জন্য যে কাজটা সহজ, একটা মেয়ের জন্য এটা তো ডবল কে বলে আইটেম চলে আসে বাকেটে। যেমন ধরেন এই জায়গাটা ধরেন আমি একজন মা হিসেবে আমি এটাও মেক শিওর করি যে 3 বেলা আমার সন্তানদের টেবিলে ভাত আছে, তারা যাতে ঘরে উপোস না থাকে। ধরেন আমাদের মতোই আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ছেলে, তাদের হয়তো এই টেনশন থাকে না যে বাচ্চা ঘরে আসবে কখন, খাবার খাবে কখন, ঘুমাইলো কিনা, উঠলো কিনা। এই জিনিসটাও আমাকে মেনটেন করতে হয়। আমি সময় মতো ঘরে পৌঁছি, যে ইন্টারভিউ পরে আবার হয়তো একটা সময় 2টার সময় আমি আবার ঘরেও একবার যাব, যে বাচ্চাদেরকে খাবার দিয়ে আবার বেরিয়ে পড়বো ডোর নকিংয়ে, ক্যানভাসিংয়ে। সো এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু আমি ভাগ্যবান যে বললাম যে চ্যালেঞ্জ মোকাবেলা সহজ যখন আপনার চারপাশের সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং। আমার পরিবার এখানে নিউ ইয়র্কে ধরেন আমার হাজবেন্ড, বাচ্চারা তারা অ্যাপ্রিসিয়েট করে। আমার সন্তান আমাকে ডাকে বারবি মাম, আমার বড় মেয়ে কলেজে পড়ে। সে তারা এই যে মাঝে মাঝে আমি এই কথাটা বলি যে মা হিসেবে হয়তো আমি তোমাদেরকে ঠিক ওইভাবে করতে পারিনি যতটা করা উচিত, তখন উল্টা বলে যে না তুমি ঠিক আছো, আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করি। এই জায়গাটা থেকে সম্ভব এটা করা।
মানে আপনার সন্তান কজন? আমার 3 জন সন্তান, আচ্ছা। কলেজ থেকে মিডল স্কুল পর্যন্ত সবাই, কলেজ, হাই স্কুল, মিডল স্কুল। আচ্ছা, এক ছেলে? এক ছেলে মিডল স্কুলে, আচ্ছা আচ্ছা, আর 2 মেয়ে? আর 2 মেয়ে, কলেজ এবং হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার হাজবেন্ডের কাছ থেকে কতটা সহযোগিতা পান? আপনি বলেছেন পান, আমি জি, জি, একটু জি, জানতে না, চাই। অবশ্যই। আমার লেখাপড়া, বিশেষ করে অ্যাক্টিভিজম, লেখাপড়ায় আমার হাজব্যান্ডের উৎসাহ বলবো না ওর কারণেই বলবো, আমি বলাটা ঠিক না, আল্লাহ নারাজ হতে পারেন। এই দেশে লেখাপড়া শুরু করার পিছনে প্রথম কারণটা ছিল মিস্টার তাহের, আমার হাজব্যান্ড আবু তাহের। রাইট রাইট, হ্যাঁ, তো সবাই চিনি দেখে উনি সাংবাদিক। একটা সময় আমি খুব ঘরবন্দি মনে হতো, তখন আমরা যখন বিয়ে করি আমাদের পরিবার রাজি ছিল না, তার সাহেবেরও না, আমার পরিবারও না। তো আমার বাবার একটাই ছিল যে আমি লেখাপড়া করতে ঢাকায় পাঠিয়েছি, বিয়ে দিতে না। তো ওই জায়গাটা থেকে তার সবার একটা ভিতরে একটা জেদ ছিল যে ঠিক আছে, আমার শ্বশুর যেহেতু বলেছে যে লেখাপড়া করতে, তাহলে তার লেখাপড়াটা কমপ্লিট করে আমার শ্বশুরের কাছে প্রেজেন্ট করবো যে সে কমপ্লিটেড। সো যখন 2005-06 দিকে আমি একটু মন খারাপ লাগতো, যে ঘরবন্দি মনে হতো, আমি বললো ওয়াই ডোন্ট ইউ গো ব্যাক টু কলেজ, আমার শ্বশুরও তো চেয়েছিল তুমি লেখাপড়া শেষ করো। তো ওখান থেকে লেখাপড়ার সামনে ধরা, দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস। মা কর্মজীবী, কখনো হয় না যে মনে হয় আর পারবো না, যে এরকম সময় বারবার এসেছে। সবচেয়ে মোস্ট রিসেন্টলি এসেছে আমি যখন এই এডুকেশনে মাস্টার্স করতেছি লাস্ট ইয়ার, একটা সময় মনে হচ্ছে না, আই এম গোনা ড্রপ আউট, আমার ইচ্ছা করে না বা খুব ডিফিকাল্ট মনে হয়। তখন এই তাহের সাহেব এবং আমার বড় মেয়ে দুজনে জোর দিয়ে বলছে নো, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট, ডোন্ট ড্রপ আউট। কারণ আমার কলেজের সাথে আমার একটা আমি খুব বেশি কি বলবো রেবেল, সো ফলে আমার ইউনিভার্সিটির সাথে আমার 12 মাস লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ থাকে। তো তখন একটা কিছুটা বলতে পারেন যে রেশিয়াল একটা ইস্যুতে আমার কলেজের সাথে আমার একটু খারাপ আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি বলছি আমি পড়বো না, এই কলেজে না পড়লে আমার কি হবে, আমি ড্রপ। তখন ফাইট করতে হয়েছে আপনি ওই সময়টা? তখন হয় কি, আমাদের মতো মানুষরা কি বলবো, মানে আমাদের সহজ কথা হচ্ছে যে আমার মতো নারীরা আমাদের নিজেদের জন্য কঠিন, পরিবারের জন্য কঠিন, সমাজের জন্য কঠিন। কারণ আমরা হয়তো আরেকটু যা কারো চোখে পড়ে না, তাও আমাদের চোখে পড়ে। কঠিন শব্দটা কেন আপনি স্পেশালি এমফাসাইজ করলেন? জি, মানে কঠিন শব্দটা কেন এমফাসাইজ করলেন? এটা বলতে চাই এই জন্য যে আমার চোখে অনেক কিছু পড়ে যেটা অন্যদের চোখে পড়ে না। ফলে দেখা যায় যে হয়তো অন্যরা খুব সহজে হয়তো একটা কি বলে এটাকে, একটা এক্সকিউজ দিয়ে সরে যেতে পারে, কিন্তু আমি পারি না। যেমন ধরেন আমি যখন কলেজে যে কথাটা বলছিলাম যে আমাকে তারা ফাইনালি অ্যালাউ করেছে গ্রাজুয়েশন করতে, আমার ক্লাসমেট কুইন্সব্রিজ থেকে তাকে বলে যে সে গ্রাজুয়েশন করতে পারবে না। কেন, রিজনটা কি ছিল? এক্স্যাক্টলি কেন, রাইট? তো তখন ও মন খারাপ, ওকে আমি কল করলাম, ও বলে যে ও চায় না যে আমি ওর জন্য থেমে যাই। আমি বলছি নাও, তাহলে তুমি ক্লাস অ্যাকশন লসু করো এবং আমি তোমার প্রথমই হব। তোমাকে যদি ওরা গ্র্যাজুয়েশন করতে না হয়, আমরা ক্লাসমেট, আমরা একই টিচারের সাথে পড়ি, একই ক্লাসমেটদের সাথে পড়ি, তাহলে আমাকে দিলে তোমাকে কেন করবে না? তুমি ওরকে চিঠি পাঠাবা নায়ুকে, যদি তোমাকে না দেয় তাহলে আমিও করবো না। তো এই যেমন এই জিনিসটা ও যেমন আমাকে নিষেধ করেছে বারবার যে না, তোমাকে এটার মধ্যে ড্রা করতে চাই না, কারণ উই হ্যাভ টু পুশ ইচ আদার। আচ্ছা, পুশ ইচ আদার দেন তোমাকে বাদ দিয়ে আমি কেন গ্রাজুয়েশন করবো? সো এইরকম ঘটনাগুলো হয় কি যে যেমন ধর অন্যরা খুব সহজে এড়িয়ে যেতে পারে, কিন্তু আমরা যারা মাথার মধ্যে ধরেন যে ন্যায় বিচার এগুলি স্টাক হওয়া, আমরা ওখান থেকে সরে যেতে পারি না, রাইট, সরে যেতে পারি না। ফলে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি যেটা না বললে সমাজের জন্য সহজ হয়, যারা ইন্টারেস্ট গ্রুপ তাদের জন্য সহজ হয়। যে কারণে আমার দেখেন আমার রাজনীতিতে কত বাধা, একের পর সে 2020 আমাকে প্রথম কিক আউট করেছে ব্যালট থেকে। কেন? বাংলাদেশে মেয়ে ম্যারি নাম হতে পারবে না। আবার এই বছর দেখেন আমি কিন্তু ডেমোক্র্যাট হিসেবে রান করেছি, সবাইকে বলেছি যে আমি ডেমোক্র্যাট, আমাদের ক্যানভাসিং সবচেয়ে হাইয়েস্ট ক্যানভাসিং। তখন লাস্ট মোমেন্টে এসে আমাকে আরেকজনকে ওদের বাই ফোর্স এসে ডেমোক্রেটিক ব্যালটে ডেমোক্র্যাট হিসেবে বসাই দিয়ে আমাকে অপশন দিল, হয় ড্রপ আউট করো নাহলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রান করো। ওরা ভাবছে হয়তো আমি পারবো না, কারণ 1500 সিগনেচার এই ঠান্ডার মধ্যে আমরা নিতে পারবো না। কিন্তু এরকমভাবে মানে আমার পথটা সহজ হয় না যে ডেকে নিয়ে আসো তুমি এই কাজটা করো। আমি মানুষের পক্ষে লড়ি, তো ওই জায়গাটা খুব সহজ না, খুব কঠিন। আর ওই জায়গা থেকে আমার নিজের জন্য নিজের জীবন কঠিন। বুঝতে পেরেছি। আচ্ছা, একেবারে এই প্রসঙ্গে একেবারে সর্বশেষ প্রশ্ন একটু জানতে চাই যে আপনার মধ্যে যে লিডারশিপটা, এই লিডারশিপটাকে স্পেশালি কারো কাছ থেকে কোনো অনুপ্রেরণা আপনি স্পেশালি পেয়েছেন যেটা আপনি
আপনি একটু স্মরণ করতে চান যে হ্যাঁ আমি আসলে অনুপ্রাণিত হয়েছি ওই জায়গাটা থেকে, নাকি এটা আপনার একেবারে ইনার একটা স্পিরিট? আমি ছোটবেলা থেকে না খুব এক্সপোজড ছিলাম। আমি মনে করি না যে কোনো মানুষ খুব খুব সুপার ব্রিলিয়ান্ট অথবা তারা অন্য জগতের মানুষ। আমি মনে করি এক্সপোজার ম্যাটার্স। আমি একদম শিশুবেলা থেকে এই কমিউনিকেশন এক্সপোজড। আমার পরিবারে যত মেহমান আসতো, আমরা 11 ভাই বোন, এক একজন এক একটা করতে পছন্দ করতে, কেউ রান্না করতে, কেউ যার যার মতো করে। আমি পছন্দ করতাম আমাদের মেহমানদেরকে এই বাড়িঘর ঘুরে দেখানো, ট্যুর দেওয়া বা এবং তাদের সাথেই খাবার খাওয়া, তাদের সাথে ঘুরে বেড়ানো। এটা অনেকটা বলতে পারেন যে সোশ্যাল, মানে এটা কী বলে, কমিউনিকেশন যে কাজটা আমরা করি, আউটরিচ, এইগুলি আমার শিশুবেলা থেকে বাই ডিফল্ট আমার মধ্যে এসে, মানে বাই ডিফল্ট আমার উপর এসে পড়েছে। এবং যত গেস্টরা আসতেন ওনারা আমাকে খুব ভালোবাসতেন। তো ফলে সেই গেস্টরা আবার সবাই যে বাংলাদেশি তাও না, ধরেন কারিতাস ওয়েস্ট জার্মানি থেকে অনেক সেই লম্বা লম্বা সাদা মানুষরা আসতো, রাবেতা আলম ইসলামী, ওদের চ্যারিটি অর্গানাইজেশন, সুদান থেকে লম্বা মানুষ আসতো। আমরা ওদের হাঁটু কী বলে কোমর পর্যন্ত লম্বা ছিলাম, এত লম্বা ছিল ওরা। তো এইসব মানুষরা যখন আসতো তখনও ওদের টেবিলেই আমার জায়গা হতো, যে ওদের সাথে কথা বলে ওদেরকে ঘুরায় দেখা। ইভেন তো আমি একটা গ্রামের মেয়ে, রুরাল থেকে সেটিং থেকে আসছি। সো এই জায়গাটা থেকে না আমি শিশুবেলা থেকে, আর আমাদের গ্রামটা আরেকটা জায়গা ছিল, যে আমাদের গ্রামটা ছিল বহুমুখী, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সবাই একটা সম্মিলন ছিল। আমাদের শিক্ষকরা ছিলেন হিন্দু, বুদ্ধিস্ট শিক্ষকরা ছিলেন, আমাদের নিজেদের ফ্রেন্ড যারা আমাদের সাথে স্লিপ ওভার করতো আমাদের ঘরে এসে, তারা রাখাইন ছিল। সো এই ধরেন মাল্টি ফেথ, মাল্টি কালচার, আবার এই যে এক্সপোজার টু ফরেন পিপল, সব কিছু ওই শিশুবেলা থেকেই আমি এটা এক্সপোজড হয়ে বড় হয়েছে। এবং স্পেশালি আপনার বাবা যেহেতু ইউনিয়ন পরিষদের লিডার ছিলেন, সুতরাং মানে সেই জায়গাটা থেকে তো আপনি প্রতিনিয়ত দেখেছেন আপনার বাবার লিডারশিপ। আমার বাবার অফিস ছিল আমাদের ঘরের কাছে না, অনেক দূরে ছিল। সব দৈনন্দিন যেটা অফিস আওয়ার ওটা আমরা দেখিনি, কিন্তু সপ্তাহে একদিন আসতেন, সেদিন বাড়ি ডেফিনেটলি বাড়ি অনেক মানুষে পরিপূর্ণ থাকতেন। আরেকটি প্রশ্ন একটুখানি করতে চাই, আমি জানি উত্তরটা আপনি কীভাবে দেবেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে 2020 সাল থেকেই তো আপনি লড়ছেন এবং বিভিন্ন জায়গায় আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন। এটা আপনি খুব ভোকাল, এটাও হতে পারে। আরেকটি কারণ কি হতে পারে যে আপনি হিজাব পরেন, এটাও একটা বিড়ম্বনা তৈরি করেছে তাদের মধ্যে। আমি সুন্দর প্রশ্ন। অবশ্যই আমাদের আসলে সব প্রশ্ন সংকোচ ছাড়াই করা উচিত, কারণ আমাদের প্রত্যেকের অভিজ্ঞতাটা আমাদের সামষ্টিক অভিজ্ঞতা। আমরা একে অপর থেকে জানি, শিখি, এবং সামনে আমাদের যাত্রাটা সহজ হয়। হিজাব কখনোই আমার জন্য কোনো সমস্যা হয়নি। যেটা আপনাকে বলেছি যে 9/11-এর পরে, ইমিডিয়েটলি পরে, নভেম্বর 16-এ শুক্রবার আমি এই দেশে এসে পাড়া দেই, তখন আমি পুরো বোরখা পরে এসেছি। তখনই যদি সমস্যা না হয়, 2020-এ হওয়ার কথা না। হিজাব কিছুটা সমস্যা হয় আমাদের বাংলাদেশি নিজেদের কমিউনিটিতে, একমাত্র বাংলাদেশি কমিউনিটিতে। সেখানে বাংলাদেশের রাজনীতিক বিভাজন অনেক সময় এক একটা কে হিজাব পরলো, কে পরলো না, এটার উপরে বেস করে অনেক সময় এক একটা দলের সাথে মিলিয়ে ফেলে, যার সাথে হয়তো মানুষটার সম্পর্ক নেই, কিন্তু কোনো একটা কারণে এটা করে। কিন্তু বাংলাদেশি ছাড়া অন্য কমিউনিটিতে কখনোই হিজাব আমার সমস্যা হয়নি। একটা পর্যায়ে এটা হয়েছে যে আমার দ্বিতীয় ক্যাম্পেইন ম্যানেজার যে ছিল, তাকে আমি একটা সময় বলেছিলাম যে আমি হিজাব পরি, সেই 2020-এর কথা বলছি, যখন আমি প্রথম নির্বাচন করি, যে আমি তো হিজাব পরি, এটাও একটা ব্যারিয়ার হবে কিনা। সে আমাকে উঠে বলে যে এটাকে ব্যারিয়ার কেন দেখছো, কেন এটাকে অপরচুনিটি দেখছো না? কারণ তুমি হিজাব পরে যে এটা তোমার আইডেন্টিটিকে নিয়ে আসছে, এবং খুব সহজে মানুষ তোমাকে মনে রাখছে। তো এখানে অনেক বেনিফিট আছে, সেইগুলিকে কেন আলোকপাত করছো না, কেন তুমি ব্যারিয়ারটাকে দেখছো? এটা কখনই সমস্যা ছিল না, এখনো নাই। ডিস্ট্রিক্ট 36-এর বাসিন্দাদের জন্য আরও উন্নত শিক্ষা ব্যবস্থা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, এসব বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন ম্যারি জুবাইদা। তার মতে, একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে হলে প্রতিটি পরিবারের চাহিদা, তরুণদের ভবিষ্যৎ এবং নিরাপত্তাকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি বিশ্বাস করেন, নীতি নির্ধারণের টেবিলে কমিউনিটির বাস্তব অভিজ্ঞতার প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত জরুরি। একজন কমিউনিটি সংগঠক হিসেবে অর্জিত অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষের কথা শোনা, তাদের সমস্যার সমাধানে কাজ করা এবং ডিস্ট্রিক্ট 36-এর প্রতিটি বাসিন্দাদের জন্য আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার। ম্যারি জুবাইদা কমিউনিটির কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে একটি
নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিশ্রুতি। ডিস্ট্রিক্ট 36 নিয়ে আপনার ভিশনটা একটুখানি জানতে চাইবি এবার আসলে কি স্পেশালি আপনি কি মনে করেন যে ডিস্ট্রিক্ট 36-এ যারা বসবাস করে তাদের মানে মূল অগ্রাধিকারটা আপনি আসলে কিসের উপর দেবেন? আমাদের ডিস্ট্রিক্ট 36 হচ্ছে লং এলএনসিডি এবং স্টোরিয়াকে নিয়ে গঠিত। তো এই জায়গায় সবচেয়ে বড় আমার ইতিহাসের সমস্যা যে যা সমস্যা তারই সমাধান করে। আমাদের মূল সমস্যাগুলি হচ্ছে আবাসন, এর মধ্যে মানে আবাসন, চিকিৎসা, শিক্ষা এবং জলবদ্ধতা, এগুলি হচ্ছে গিয়ে বেশি সমস্যা। আর সবচেয়ে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের হাইয়েস্ট রেট অফ অ্যাজমা এবং রেসপিরেটরি ডিজিজ রিলেটেড ইমার্জেন্সি ভিজিট। তো এই সমস্যাগুলিকেই আমি হাইলাইট করতেছি। তো সমস্যার মধ্যে ধরেন আমাদের ওভার জেন্ট্রিফিকেশন রিসেন্টলি, লাইক আমাদের সেই 2001 থেকে উইথ দ্য নিউ জোনিং gentrification began, and since then too many people are displaced from this community. Every time they come with saying that they are creating housing, but once they create the housing, they put an income floor bar to be even qualified for lottery to apply for lottery for affordable housing. Most recent one is on Crescent Street that requires over 122K for a single person to qualify to apply for lottery for affordable housing. So you know that things that is very irrational. They come in the name of creating housing, creating affordable housing, but affordable for whom? So these are the tensions that we are having in our district. And every time they bring a new project, many people get displaced from our community because the living cost rises, and then the homeowners are very tired because of gentrification. The home taxes go really high, so they cannot keep up with the people's income remains same, but the taxes go super high. So this imbalance pushes them to the hard choice whether or not to keep up with their homes. The affordable housings are getting affected because when the homeowners are getting very high taxes, and then everything else is on the rise, then they cannot keep up with the affordable units, so like year-round losses. So my proposal here, first, to knock down the income floor from the application requirement for affordable housing, so that it opens up for the entire community. Anyone can apply from the district. দ্বিতীয়টা হচ্ছে কি, to create more affordable housing that should be deeply affordable, that should reflect আমাদের কমিউনিটির ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ যেতে হয়। তৃতীয়টা হচ্ছে কি, to create social housing, যেটা প্রফিটার মেন্টালিটি থেকে না, বরং মানুষের আবাসনের কথা চিন্তা করে তৈরি করা হবে, এবং মানুষের ইনকাম অনুযায়ী সেটা পাবলিক হাউজিং, যেটা ওই ধর। আরেকটা হলো যে পাবলিক হাউজিং যেগুলি আছে এখন, এটাকে ফুলি ফান্ডেড রাখা, যাতে করে দ্য লাস্ট রিসোর্ট মানুষের হাতছাড়া না হয়ে যায়। তো এইসব হচ্ছে কি আমার আবাসন বিষয়ক পরিকল্পনা। I think we can do that, and we should do it. So for that, we just have to divest. For profit corporation কে যে রিবেট, যে ট্যাক্স ব্রেক দেওয়া হয়, ওইটাকে আমরা এই যে লোকাল অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিটসে আমরা ইনভেস্ট করতে চাই। শিক্ষা ব্যবস্থার কথাটা আপনি একটু আগে বলেছেন, আপনার ওই ডিস্ট্রিক্টে মানে আপনি হ্যাপি কিনা, বা আপনার কোনো প্ল্যান থাকবে কিনা? আমার ডিস্ট্রিক্টে ইটস লাইক এ টেল অফ টু সিরিজ। একটা গ্রুপ আছে প্রচণ্ড রকম কি বলবো, মানে ধনী, আর একই ডিস্ট্রিক্ট থাকে প্রচণ্ড রকম গরিব। তো আমাদের শিক্ষা ব্যবস্থার ফান্ডিংয়ের যে সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে জিপ কোড আর প্যারেন্টাল ইনকামের উপর ডিপেন্ডেন্ট। লাইক কিন্তু কোনো শিশু দেখেন যখন জন্ম হয়, সে কি সিদ্ধান্ত নিয়ে আসে যে কোন সাদা কালো বা কোন বাবা মার কি পরিমাণ আর্থিক অবস্থা থাকবে? তো তার উপর বেস করে আমরা শিশুর ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারি না ন্যায়ভিত্তিকভাবে। সো এই জন্য আমার কথা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করা প্রতিটা শিশুই আমাদের সন্তান। তাদের জন্য শিক্ষা ব্যবস্থা করাটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং অ্যাজ এ স্টেট এটা আমাদের জন্য দুর্বলতা হবে যে পৃথিবীর সবচেয়ে ধনী স্টেট, ধনী দেশের ধনী স্টেট, সেখানে আমরা শিশুদেরকে বৈষম্যর মধ্যে বড় হতে দিই এবং বঞ্চিত করি, বেসিক এডুকেশন নিড থেকে বঞ্চিত করি। সো আমার পরিকল্পনা এই ব্যাপারে হচ্ছে যে টু not to
fund the schools based on the zip code, rather equity basis এ ফান্ড করা, যাতে করে ধরেন যে সন্তানরা, যে বাচ্চাগুলি একেবারে পুর এলাকায় থাকে তাদের ফান্ডিংকে অন্যান্য এলাকার সমান পর্যায়ে নিয়ে আসা, যাতে করে ঘরে যদিও হয়তো টিউটর পাবে না, বাবা মা খুব বড় এডুকেটেড পাবে না, অন্তত স্কুলটাতে যেন একটু সাপোর্ট যাতে দরকার হয়, পুরো সাপোর্টটা তারা স্কুলে পায়। এটার জন্যই আমার লড়াই, এই স্কুল সিস্টেমের জন্য। পাশাপাশি মেন্টাল হেলথ প্রোভাইড করা, যথেষ্ট কাউন্সিলর রাখা, শিক্ষকদের বেতন সুবেতনের ব্যবস্থা করা, যাতে তাদের পড়ালেখার মধ্যে তাদের হেডেক না হয় যে এই মাস শেষে কোথা থেকে আমি ঘর ভাড়া দেব। এখন শিক্ষকদের বেতন এবং আমার ডিস্ট্রিক্টের বসবাসের যে খরচ তার সাথে কোনোভাবেই মিলছে না। তো এরকম নানামুখী যাতে স্কুলে মানুষ, টিচাররা, শিক্ষার্থীরা সবাই যাতে পিসফুল একটা এনভায়রনমেন্টে এই এডুকেশনাল পরিবেশটা তৈরি করার জন্য। মানে স্মল বিজনেস এবং যারা উদ্যোক্তা আর কি, ওদের ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা থাকবে যেন আরো ব্যবসা ওই এলাকাতে যায়, ছোট ছোট বিজনেস যারা করে স্পেশালি? আমাদের যারা স্মল বিজনেস তারাও সাফার করতেছে। জেন্ট্রিফিকেশন পুশেস এভরিওয়ান এক্সেপ্ট দ্য বিলিয়নিয়ার্স। সো আমাদেরই হচ্ছে যে রেন্ট কন্ট্রোল, যেটা এটাকে ইউনিভার্সাল করা, যাতে করে এই যে লোকাল বিজনেস যারা, ওরাও দেখেন সরাসরি করেছিল হয়তো খুব অল্প ভাড়া দিয়ে, সাডেনলি ওভারনাইট, বিকজ পাশে 2-3টা বিল্ডিং হয়েছে উঁচু উঁচু, সেখানে তারা সব 8,000 করে ভাড়া দেয় মাসে, রাতারাতিতে ভাড়া বেড়ে গেল এখানে এসে, রাইট? কিন্তু তার তো কোনো চেঞ্জ হচ্ছে না, তার তো ফলে আমরা একটা পরিকল্পনাটা হচ্ছে ইউনিভার্সাল রেন্ট কন্ট্রোল, এবং যদি স্ট্রাগলিং কোনো বিজনেস থাকে বা হোম ওনার থাকে তাদেরকে ইউটিলিটি, যারা এই পাবলিক সার্ভিসের সাথে ইনভলভ, যেমন ধরেন যে অ্যাফোর্ডেবল ইউনিটস বা এই ধরনের যারা অপরচুনিটি রাখে, তাদের জন্য এই রেন্ট কন্ট্রোল প্লাস সাবসিডি বা এই ধরনের লো কস্ট লোন, এই ধরনের ব্যবস্থা করা, টু হেল্প দেম পাস উইথ দ্য স্ট্রাগলিং মোমেন্টস। আপনি একটু আগে যে কথা প্রসঙ্গে বলছিলেন মেন্টাল হেলথের কথা, তরুণ প্রজন্ম যারা আর কি স্পেশালি সোসাইটিতে, মানে তাদের তো মেন্টাল হেলথটা খুবই জরুরি। এ ব্যাপারে আপনি কি মনে করেন প্রশাসনিক মানে জায়গাটা থেকে তো আরও অ্যাক্টিভ হওয়া উচিত বলে আপনি মনে করেন কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেন্টাল হেলথের প্রথম থেকে 2 ways of support system, on short time and immediate, another long term to treat the root causes. So short term হচ্ছে গিয়ে যার যেটা রিলেটেড ইস্যুস, সেটা ইমিডিয়েটলি মেডিকেল হেল্প। শর্ট টার্ম হচ্ছে গিয়ে ওয়ার ইট ইজ এমিনেটিং ফ্রম, লাইক আপনার তরুণ প্রজন্ম, যদি আপনাকে একটা উদাহরণ দেয়, একটা সন্তান সে লোন নিয়ে ইউনিভার্সিটি থেকে পাশ করে ফিরেছে, এখন তার সংসার করার সময়, রাইট, সুখবরের সময়, সে ঘরে এসে দেখলো যে বেতনটা তাকে অফার করা হয় বা যে বেতনে সর্বোচ্চ অ্যাভেলেবিলিটি, সেই বেতন তার ঘর ভাড়াই হয় না সারা মাসে, তা সে মেন্টাল হেলথে যাবে না। এইটা কিভাবে অ্যাভয়েড করবে সে? তো আমরা যখন একটা পুরো আমাদের স্টেটটাকে যখন সবার জন্য বসবাসযোগ্য করে ফেলবো, তখন কিন্তু অনেক স্ট্রেস কমে যাবে। তখন মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করবে, আবার হোম ওনার হতে আগ্রহী হবে, আবার সবার প্রতি দরদ থাকবে। আপনাকে একটা উদাহরণ দেই, যেমন কিভাবে মেন্টাল হেলথ এফেক্টেড হয় অনেক কারণে, সেটা শুধুমাত্র শিশু, তরুণ বা যুবক নয়, সবার। আমি যখন এই দেশে প্রথম আসি, মানুষ একটা জব করতো, হাউস হোল্ড মেম্বার যত বড়ই মেম্বার থাকুক, একটা ফ্যামিলি মেম্বার জব করতো, সেটা দিয়ে তারা ঘর ভাড়া দিত, খাবার কিনে আনতো। এরপরেও আবার বিকালবেলা এসে বাচ্চাদেরকে ঘাড়ে কোলে নিয়ে পার্কে যে সময় বের করতো নেইবারহুডের মানুষেরা, এখন সেই একই এলাকায় বসবাস করে, একই দোকানের একই খাবার খায়, ভিটামিনের চেঞ্জ নাই, পুষ্টিগুণের চেঞ্জ নাই, ঘরেও একই এনভায়রনমেন্ট, কিন্তু তার ভাড়া এবং খাদ্যদ্রব্যের মূল্য এতটাই বেড়েছে যে এক জবে তো তার হয়ই না। 2-3টা জব করে, আগে করতে হয়তো 8 ঘন্টা, এখন করে 16 ঘন্টা, আগে করতে 5 দিন, এখন করে 7 দিন, 6-7 দিন, তারপরেও ঘরে না আসে না, পরিবারকে সময় দেওয়া দূরে থাক। পরিবারের সবার হেলথের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেটা সন্তানদের থাকে, অন্যান্য আদার হাফ পার্টনারের থাকে। সো এই বিষয়টা আমাদের যতক্ষণ না আমরা আমাদের জীবন বাহনের খরচ কমিয়ে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত ঔষধ দিতে পারবো, কিন্তু ব্যথা কমাতে পারবো না। আচ্ছা, একটি বিষয় একটু জানতে চাই যে আমাদের কমিউনিটি, আমি আমাদের কথা বলছি, বাংলাদেশের কমিউনিটির কথা বলছি, যে আপনার ডিস্ট্রিক্টে কি পরিমাণ ভোটার আছে বলে আপনি মনে করেন? আমার ডিস্ট্রিক্টে 3,000-এর উপরে বাংলাদেশি ডেমোক্রেটিক। কত পার্সেন্টেজ এটা, মানে মূল ভোটার তো অনেক বেশি সেখানে, আই থিঙ্ক 83,000 মূল ভোটার, তার মধ্যে 3,000 যদি থাকে আসে, বুঝতেই পারছেন। আর এই যে মানে আমাদের কমিউনিটির লোকজন যে ভোট দিতে যায় না, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই দেশের
না স্পেশালি আমাদের কমিউনিটির কথাই যদি আমাদের বলি। কমিউনিটির কথা কেন বলছেন? কারণ আমাদের হ্যাঁ, মোট ভোটই তো পড়ে 10 থেকে সর্বোচ্চ 15 ভাগ। ভাগ, right? 15 ভাগ যদি ভোট পড়ে আর আমাদের কমিউনিটি যদি 3000 মানুষ থাকে, তাহলে এটা কি সত্যি আমাদের কমিউনিটি কি তার সেই ইসের বাইরে? না না, of course not, হ্যাঁ। আমাদের আমার একটা লড়াইয়ের শক্ততম একটা লড়াই হচ্ছে গিয়ে টু ব্রিং ব্যাক ডেমোক্রেসি ইন ওয়েস্টার্ন কুইন্স। সেটা সেই 2020 থেকেই লড়ছি। কারণ আমাদের ডেমোক্রেটিক প্রসেস এবং ডেমোক্রেটিক পার্টি নিজেও অত্যন্ত দুর্বল, এবং আমাদের গণতন্ত্র এখানে খুব বেশি দুর্বল এই অন্তত নিউ ইয়র্কে। আচ্ছা, সো এটার জন্য আমাদের আলাদা প্রবলে আলাদা একটা অনুষ্ঠান হতে হবে এটার জন্য। আমাদের কমিউনিটি আলাদা করে কোনো দোষ নেই, তবে আমাদের কমিউনিটি যদি ভোট দিতে আসে সেটা আমাদের জন্য একটা বড় মাইলস্টোন। এক্স্যাক্টলি, সেই প্রসঙ্গেই কথাটা বললাম যে এই যে আপনি যে 3000 বললেন, এই 3000 লোকও যদি ভোট দিতে যায় একজন মেরি জুবাইদাকে মানে আমাদের 10,000 ভোট লাগবে, রাইট? 10,000 ভোট লাগবে। তাহলে এই জায়গাটা থেকে তো আসলে আমাদের কমিটি উঠে আসা উচিত, আমার কাছে এটা মনে হয়। সাপোর্টের জায়গাটাতে আপনি মনে করেন সাপোর্টটা মানে সাপোর্ট বাংলাদেশি কমিউনিটি ভালো সাপোর্ট করছে আমাকে। হ্যাঁ, আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো বাধা দেখছি না। আমার মনে হয় অন্যান্য কমিউনিটিও এই মুহূর্তে আমরা আইডি করি তো যে কতটা ভোটার সাপোর্ট করছে আমাদের। টু লক 10,000 ভোটার্স, আমাদের 10,000 ভোট আমাদের লক করতে হবে এই আর্লি ভোটিং এর মধ্যে। সেই 10,000 ভোটার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের যে কোনো কর্নার থেকে হোক, মানে আমাদের জরিপটা সব জায়গায় 85% ভোটার বলতেছে তারা মেরি জুবাইদাকে ভোট দিবে, যারা ভোট দিবে। এখন বিষয় হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে তাদেরকে পোল সেন্টারে নিয়ে আসা, টু মেক শিওর যারা ভোট দিয়েছে, শুধু বলেই থেমে যায়নি, ভোট দিয়েছে। এই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশিরাও ওভারওয়েলমিংলি আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমরা বা আমাদের জরিপ অনুযায়ী কোথাও আমরা এই ত্রুটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, একদম একেবারে আমাদের কমিউনিটির প্রসঙ্গটা বারবারই চলে আসছে। আমাদের বাংলাদেশের কমিউনিটির কোন বিষয়গুলো আসলে মূলধারার রাজনীতিতে আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশে যদি বলেন মূলধারার রাজনীতি, আমরা খুব অতিথিপরা, এটা একটা সমস্যা আমাদের জন্য। অন্যদের যেভাবে ওয়েলকাম করি আমাদের নিজেদের অতিথিপরায়ণতা, এটা আমাদের ঐতিহ্যগতভাবে একটা সমস্যা, যে কারণে বাংলার পতনও ঘটেছে যেন সেই আমলে। আমি পুরানো কথার কথা বলছি, সেই সিরাজউদ্দৌলা আমলে। এখনো ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমি জানি আপনি গ্রামে বড় হয়েছেন না শহরে? শহরে গ্রামে কালচার, শহরের কালচার হয়তো আলাদা, কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন মেহমান যদি আসছে ঘরে, বা মেহমান নাই আসুক, একটা পরিবারের অন্যতম, আমি তো অনেক পরিবারে যেতাম, যে অন্যতম এটা ছিল যে নিজের সন্তানের প্লেটে, ধরেন মুরগি রান্না করেছে, একটা মুরগির পাখা, এটা সন্তানের প্লেটে দিয়ে ভালো ভালো গোস্তগুলি অন্যদের প্লেটে দেয়। এটা একটা গ্রামের। বা পিঠা পরিবেশন করছে, ভাঙ্গা ভাঙ্গা পিঠাগুলি সন্তানদের হাতে দিয়ে সবচেয়ে সুন্দর দেখতে, ভালো দেখতে ওই জিনিসগুলা, মানে এটাকে কি বলে, লাইক হাই স্ট্যান্ডার্ড যত জিনিস আছে সব হচ্ছে অন্যদের জন্য। পরিবার থেকে শুরু হয় সব অন্যদের জন্য, কিন্তু যেটা দুর্বল, যেটা একটু সেটা আসে পরিবারের। ফলে দেখেন জেনারেলি এটার একটা এফেক্টও পড়ে পরিবার। দেখেন নিজের সন্তানরা থাকে দুর্বল, তারা পুষ্টিহীনতা ভোগে, কিন্তু যে নাদুস তার প্লেটই হয়তো আরো ডবল পড়তেছে, রাইট? যে এই অভ্যাসটা আমরা বিদেশে নিয়ে আসছি, যে এতটাই অতিথিপরায়ণ বলবো, যে আমরা অনেক সময় দেখা যায় যে তথ্য জানার জন্য অন্যান্য কমিউনিটিতে কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ লাগিয়ে বছরের পর বছর নিতে না পারে, সেই তথ্য আমরা ডেকে এনে তাদের কাছে দিয়ে দিই, যে আমাদের এই আছে, এখানে আছে, তোমরা আসো, ডেকে নিয়ে আসি আমরা। অন্য কমিউনিটিতে যেতে তাদের অনেক সময় লাগে, অনেক তাদের কমিউনিটি থেকে মানুষ নেয়, টাকা দিয়ে ব্যয় করে, তারপরে হাতে পায়ে ধরে তারপর যায়। আর আমরা নিজে থেকে যোগাযোগ করে আবার নিয়ে আসি, এনে আমাদের খরচে আমাদের সব জিনিসই আমরা তাদেরকে। এটা আমি এখন তো ঈশ্বরের সাথে, রাজনীতির সাথে যুক্ত, আর কেউ এটা করে না, শুধু আমরা করি। এই জায়গা থেকে যদি বের হয়ে না আসতে পারি, এবং আমাদের সন্তান আমারটা দুর্বল হোক আর শক্ত হোক, সেটা আমার সন্তান আমাকে সামনে আগায় নিতে হবে, এই মানসিকতা যতদিন না আনবো, আমরা অন্যের চরকা শুধু তেলই দিতে পারবো। হ্যাঁ, মানে যে অন্য কমিউনিটির লোকজনদেরকে আমরা ফোকাস করতে যতটা আগ্রহী হয়ে তাদেরকে ডেকে আনি, আমাদের কমিউনিটির
ওই ফোকাসটা সেই অর্থে কি আমরা করি মনে হয় না। শুধু করি না তা না, মানে তাদের বিরুদ্ধেও কাজ করি। আমি আপনাকে আস্তে আস্তে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি হিসাবে হিজাব নিয়ে, ভাষা নিয়ে, এটা কেবলমাত্র আমাদের সন্তানরাই এটা নিয়ে কথা বলে এবং আমাদের মধ্যে। কিন্তু কেন হয়? আমাদের সন্তানরা তো আমাদের বাইরে না। যদি অন্য কোনো কমিউনিটির কেউ যদি এটা নিয়ে প্রশ্ন না করে, তাহলে আমার সন্তান কেন করে? তার মানে আমারই আত্মবিশ্বাস দুর্বলতা আছে। ট্রু। একদম একেবারে নিউ জেনারেশন যারা আর কি, তারা তো মানে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে বলে আমি মনে করি আর কি, আপনি তো নিশ্চয়ই মনে করেন। এবং আরো আশা আছে। রাজনীতির অনেকটা ধাপ আছে। আমি কিছু কথা আপনাকে বলবো, হয়তো শুনতে খুবই অসুন্দর হবে। সেটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলা, একটা ধাপ হচ্ছে গিয়ে, আমি ওদের নাম বলতে চাই না, এই আপনার শুধু যে যাদের কথা বলছি ওদের বরকন্দাজ হওয়া, পাইক বরকন্দাজ হওয়া, দুই লেভেলে আসে। একটাই হচ্ছে যে আপনার কমিউনিটি মানে মানুষের ইনভলভ হয় এক জিনিস, ওই যে বললাম সেই ইনভলভমেন্টকে ডেকে এনে আমার রিসোর্স তাদের হাতে তুলে দেওয়া, নাকি আমার কমিউনিটির জন্য অ্যাডভোকেসি করা, লাইক টু অ্যাডভোকেট ফর মাই কমিউনিটি। এই দুইটা লেভেল, কিন্তু সেই দুইটা লেভেলের মধ্যে আমার কমিউনিটির উপকার এবং অপকার আকাশ পাতাল তফাৎ এখানে। সেই এক একটা গ্রুপ হচ্ছে যে ওরা মনে করে আমার সাথে তাদের একটা বিরোধ আছে। বিরোধের জায়গা হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি প্লুরালিজমে, আমাদের সমাজ প্লুরালিস্টিক থাকবে, আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র সবাই মিলে এক জায়গায় থাকবো, কিন্তু কেউ কেউকে জোড়ায় একজন আরেকজনের মতো এটা কন্ডিশন হবে না যে আপনাকে আমার মতো দেখতে হবে, আমার ধর্ম পালন করতে হবে। কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে তারা অ্যাসিমিলেশনে বিশ্বাস করে, তারা প্লুরালিজমে বিশ্বাস করে না। আপনি ভালো বাঙালি যদি আপনি ভাঙা ভাঙা বাংলা বলেন, আপনি ভালো মুসলমান যদি আপনি পুরোপুরি হিজাব না করেন, মানে ভালো মুসলমান হতে হলে এটা কন্ডিশন করা। কিন্তু আমার ফাইটটা হচ্ছে এখানে সালাদ বুলের ফাইট। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে গিয়ে একটা সালাদ বলে, যেমন একটু লেটুস, একটু টমেটো, একটু শসা পাশাপাশি থাকে, যার যার রঙে থাকে, কেউ কাউকে বদার করে না। কিন্তু ওই জায়গাটা থেকে তাদের সাথে আমার বিরোধ, এবং ওই জায়গাটা থেকেই আমি তাদের কিছুটা শত্রুতা, মানে আমার ব্যক্তিগত না, বিকজ আই এম ওপেন। তো ওর জায়গাটা হচ্ছে কি সবগুলোকে ব্লেন্ড করে একটা বানাবা, কি বলে এটাকে, নাম হচ্ছে গিয়ে অ্যাসিমিলেটেড করবা, তাহলে এটা হবে অরিজিনাল থিং, রাইট? বাট অ্যাসিমিলেশনের প্রবলেম হচ্ছে যাদের শক্তি বেশি তাদের রং ধারণ করে, তাদের স্বাদ ধারণ করে। ওই জায়গা থেকে আমাদের আমি ম্যারি জুবাইদা, আমি অ্যাসিমিলেটেড কালচারে আমি ওইভাবে আমি টিকতে তো পারবো না, কারণ আমি তো হিজাবে। আমি কিভাবে আপনি ধরেন হিসাবে আমি আপনার পাশে কিভাবে বসবো তখন? আর আমি যখন প্লুরালিজমের কথা বলি, রাইট, সেটা আমার নিজের জায়গাও তৈরি হয় যে আমি আমার জায়গা নিয়ে আমি সব কমিউনিটি সব জায়গায় যেতে পারি, আমার তাদের মতো হতে হবে না, তাদের ভাষার কথা বলতে হবে না, কিন্তু আমার একটা জায়গা আছে। তো ওই জায়গা থেকে আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের একটা বিরাট দায়িত্ব আমাদের সন্তানদেরকে পর্যবেক্ষণ করা, যে আমরা কি তাদেরকে ট্রেনিং দিচ্ছি আমাদের কমিউনিটির রিসোর্সটাকে বাইরে খুলে দেওয়ার জন্য, নাকি ওদেরকে আমরা ব্রিজ হিসেবে ব্যবহার করছি আমাদের কমিউনিটির উপকারের জন্য। এক্স্যাক্টলি, চমৎকারভাবে শেষ করলেন কথাটি। আচ্ছা, একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কে নিয়ে নিশ্চয়ই আপনার কোনো পরিকল্পনা থাকবে যদি আপনি নির্বাচিত হন, মানে স্পেশালি আমাদের কমিউনিটির কথা আমি বলতে, যদি আপনি আমাদের কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন। এভাবে বলবো যে আমি আনঅ্যাপোলজেটিক্যালি আমি একজন মুসলিম, আমি নিঃসন্দেহে বাই ডিফল্ট আমি একজন বাংলাদেশি বাঙালি, আমি সাউথ এশিয়ান, এগুলি আমার আইডেন্টিটির এক একটা অংশ, যেটা অনিস্বীকার্য। কিন্তু প্রতিনিধিত্বের কথা যদি বলেন, সে জায়গাটাতে আমি শুধু আন্ডার প্রিভিলেজড মানুষের প্রতিনিধিত্ব করি। এই জায়গাটাতে আমাদের মানে পিছিয়ে পড়া মানুষের, তাদেরকে সামনে এগিয়ে না, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই আমার লড়াই, আমি তাদেরই প্রতিনিধি। ডিস্ট্রিক্ট 36-এ যারা ভোট দেবে আর কি, তাদের জন্য সরাসরি যদি কোনো বার্তা থাকে যদি একটু বলেন। এটা বাংলাদেশি চ্যানেল, তাই আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো যে জুনের 23 তারিখ আমাদের নির্বাচন, এবং 13 তারিখ থেকে আমাদের আর্লি ভোটিং শুরু। আপনারা যারা ডিস্ট্রিক্ট 36-এ থাকেন, অথবা আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারণ 36 থেকে আমাদের বাংলাদেশিদের উৎপত্তি, সেখান থেকে ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনাদের সেই পুরানো জায়গাটা এখনও আছে, আপনাদের মনে হোক, আপনাদের ফোনের কানেকশনে হোক, আপনারা সবাই ভোট দিবেন এবং একে অপরকে উৎসাহিত করবেন। এই জায়গা থেকে আমাদের বাংলাদেশিদের উৎপত্তি হয়েছে, আমরা যেন এই জায়গা থেকে প্রথম বাংলাদেশি নির্বাচন করে আমরা আলবানিতে বাংলা ভাষা নিয়ে যেতে পারি, এবং বাংলাদেশিদের একজনই যেন আমরা এই অর্থনৈতিক এবং কি বলে এটাকে, মানে
আমাদের রেশিয়াল ইকোনমিক এই যে ইনজাস্টিসের বিরুদ্ধে যে লড়াই করছি সেই ইতিহাসের অংশ যেন আমরা হতে পারি আমাদের বাংলাদেশে একজনকে নিয়ে, সেটা আপনাদের কাছে আমার দাবি চাওয়া। সে সবাই ভোট দেবেন এবং সবাইকে ফোন করে উৎসাহ দেবেন, ভোট কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবেন। একেবারে শেষ করব অনুষ্ঠানটি একটি ছোট্ট প্রশ্ন দিয়ে। জি। আপনি কেন মনে করেন যে ভোটাররা আপনাকে ভোট দেবে এবং আপনি ডিজার্ভ করেন তাদের ভোট, এই কথাটা যদি খুব সংক্ষেপে বলেন। আমি ম্যারি জোবাইদা, 2001 থেকে আমি লং আইল্যান্ড সিটিতে থাকি। এখানের ভালো মন্দ, বৃষ্টি পড়লে যেমন সবার ঘরে পড়ে, এখানের মন্দ ভালো যাই হোক সেটার একটা অংশ আমি। সেই জায়গা থেকে আমার এই লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক মন্দের বিরুদ্ধে লড়াই, ডিসপ্লেসমেন্টের বিরুদ্ধে লড়াই। অন্য যারা প্রার্থী আছে তারা হয়তো দূর থেকে এসে এখানে আসন গেড়েছে বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা এখানে বড় হয়নি, এখানে ছিল না, এখানে মানুষের সাথে তাদের আত্মার সম্পর্ক নেই, ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই। সে সম্পর্কের জায়গা থেকে আমি প্রতিটা ঘরের খবর রাখি, প্রতিটা মানুষের সমস্যা জানি। এই দেশের মানুষের মুখপত্র হওয়ার জন্য, বিশেষ করে এই লং আইল্যান্ড সিটি এবং এস্টোরিয়া, আই থিঙ্ক আমি সব থেকে বেশি দাবিদার এবং তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য সবচেয়ে বেশি ওয়াকিবহাল। তো এই কারণে এখানে লোকাল মানুষদের আমার ভোট দেওয়া উচিত যে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আমি 2 বছর নির্বাচনে জয়ী হওয়ার পরে আমি আপনাদের থেকে হারিয়ে যাব না। যেমন নির্বাচিত হওয়ার পরে মানুষকে ফোনে পাওয়া যায় না, ইমেল করলে জবাব পাওয়া যায় না, কোথাও 2 সেকেন্ডের জন্য পাওয়া গেলে একটা সেলফি সর্বোচ্চ তোলা যায়, এরপরে আর কথা বলা যায় না। না, আমি আপনাদের মেয়ে, আমি এই এলাকায় থাকি, এই এলাকায় লন্ড্রি করি, আমার সন্তানরা এখানে স্কুলে পড়ে, আমি এখান থেকে হারাতে পারবো না, লুকাতেও পারবো না। আমি আপনাদের নিকটেই থাকবো, এইটুকু বলবো। আর সবচেয়ে বেশি আমি খুব ভালো একটি কনস্টিটিউয়েন্ট সার্ভিস আপনাদের কাছে ওয়াদা করছি, যেখানে এই ডিস্ট্রিক্টে যারা বসবাস করে তাদের কোনো কষ্ট একা নীরবে একা কাটতে হবে না, লুকায়। অন্তত একটা জায়গা থাকবে যেখানে যেয়ে তারা এটা শেয়ার করতে পারবে এবং এই সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। এইটুকু আপনাদের কাছে আমি নির্বাচনী ওয়াদা রাখলাম। এই জন্য আপনারা আমাকে ভোট দেবেন। চমৎকার। 23 জুন সবাই ভোট দিতে যাবেন এবং মেরি জোবাইদা যেন প্রাইমারিতে জিতে তারপর পরবর্তীতে অ্যাসেম্বলিতে যেতে পারে, এই প্রত্যাশা কিন্তু আমরা রাখতেই পারি। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আসলে একজন মেরি জোবাইদাকে একটুখানি বের করে আনার চেষ্টা আমরা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আবির ভাই। আমাদের এই বিশেষ করে এথনিক মিডিয়া, তারা অনেক সময় মোর পাওয়ারফুল দ্যান এনি মেইনস্ট্রিম মিডিয়া। কারণ আমাদের ভাষায় সবাই কথা বলে না, আমাদের কনটেক্সচুয়াল নলেজ সবার নেই। তো এই জায়গাটা থেকে এথনিক মিডিয়া সবসময় আমাদের লোকাল ক্যান্ডিডেটদেরকে এম্পাওয়ার করে এবং আমাদের ভোটারদেরকেও এই বিভিন্ন বিষয় সম্পর্কে এডুকেটেড করে। এই কাজটি করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। থ্যাংক ইউ। আজকে রোড টু অ্যাসেম্বলি অনুষ্ঠানে আমার অতিথি ছিলেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 36-এর ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের প্রার্থী মেরি জোবাইদা। তার সাথে দীর্ঘ আলোচনায় আমরা জানবার চেষ্টা করেছি তার জীবনের গল্প এবং একই সাথে একজন অভিবাসী নারী হিসেবে তার সংগ্রাম এবং কমিউনিটির প্রতি তার অঙ্গীকারের কথাগুলো। আসন্ন নির্বাচনে ভোটাররাই সিদ্ধান্ত নেবেন তারা কাকে নির্বাচিত করবেন, কিন্তু ভোটের আগে একজন প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার এবং তাদের স্বপ্নগুলো জানবার জন্যই আমাদের এই অনুষ্ঠান রোড টু স্টেট অ্যাসেম্বলি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো প্রার্থীকে নিয়ে। ভালো থাকবেন সবাই।